জীবনে কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় অন্যদেরকে আর দরকার কি বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার বেলকুনিতে ফুল ফুটেছিল, তো সেগুলো একটু পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। আর এই যে কর্নারটা দেখছেন, এটা আমি নতুন করে একটু সুন্দর করে গাছ দিয়ে অর্গানাইজ করে নিয়েছি। এই যে মানি প্লান্ট গাছ আর একটা অ্যালোভেরা গাছ দিয়ে এখানে কর্নারটা আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। আসলে গাছ দিয়ে ঘর সাজাতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি যত জিনিস রাখি না কেন, গাছ না থাকলে কিন্তু আমার কাছে কিছুই ভালো লাগে না। তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার ঘর সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আজকে সকালবেলার কি নাস্তা করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ সবসময় একই রকম ভিডিও আসলে ছাড়তে ভালো লাগে না। আর ব্লগ আমার ভিডিও তো এমনিতে মানুষ আপনারা খুবই কম দেখেন, তো ভাবলাম যে আমি আসলে ভিডিও তত বড় করব না। তো যাই হোক, এই যে আমি আমার ছেলের রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। প্রত্যেক দিন আসলে যে কাজকর্মগুলো থাকে সেগুলাই আর কি ঘুরিয়ে ফিরে দেখানো হয়। তো ওই যে ওর বেডরুমের বিছানার চাদরটা কিন্তু অনেক ময়লা হয়ে গিয়েছিল, তো ওটা আমি সুন্দর করে ধুয়ে দিয়েছি আর আরেকটা বিছিয়ে দিয়েছি। যেহেতু এখন বৃষ্টির মধ্যে কিন্তু কোনো কাপড় চোপড় ভালোভাবে শুকাচ্ছে না, কারণ রোদ নেই। আর এখানে যে টেবিলের উপরে কিন্তু যে কাপড়টা ছিল ওটাও আমি উঠিয়ে ওয়াশ করে তারপর নতুন একটা তয়লা বিছিয়ে দিয়েছি, কারণ সব সময় কাপড় ভালো লাগে না। ভাবলাম আজকে এই তয়লাটা আমার বাসায় ছিল, তো একটু মোটাও আছে, তো দিয়ে দিলাম। আর এই যে ওয়ারড্রোবের উপরের অংশটা উপরে আগে কিন্তু অন্যরকমভাবে আমি সাজিয়েছিলাম, তো অফ ক্যামেরায় কিন্তু আমি আমার এই যে এখানে কিন্তু একটু অন্যরকমভাবে আমি সাজিয়ে নিয়েছি। আর আমি কি করি জানেন, কারণ প্রত্যেক দিনই আমি আমার সমস্ত রুমগুলা আমি মুছি, পরিষ্কার করি রান্নাবান্নার আগে। কারণ যদি প্রত্যেকদিন ক্লিন করা যায় তাহলে যে সাপ্তাহিক যে একটা ক্লিন থাকে ওটা কিন্তু করতে হয় না। কারণ আমি এতে কিন্তু অনেক উপকার পেয়েছি। এই জন্য যে আপনি যদি ক্লিনিকের কাজগুলো রেখে দেন তাহলে আপনার অনেক হ্যাসেল হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজ নিজে করতে হয়, তো আমি কিন্তু প্রত্যেক দিনই যতটুকু পারি সমস্ত রুম সকালবেলা নাস্তা সেরে নেওয়ার পর আমি সব একটু ভেজা এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিই। তারপরে সাপ্তাহিক একটু ভেজা ন্যাকড়া দিয়ে আবার সব ফার্নিচার মুছে ফেলি। এতে করে আমার সমস্ত জিনিস কিন্তু ঝকঝকে তকতকে থাকে। তো চাইলে আপনারা আমি যেভাবে করি ওগুলো ওভাবে করে দেখতে পারেন। আমি কিন্তু অনেক উপকার পেয়েছি, এটা আমার নিজের আইডিয়া থেকে করে, কারণ আমি আমার কারো থেকে শিখিনি। আমি এভাবে করে উপকার পাই, যা আমি এভাবে করি। আর যে জায়গায় বেশি ময়লা হয় সেগুলো একটু ধীরে স্থিরে করি, কারণ আর চোখের সামনে সবসময় যে জিনিসগুলোর উপরে হাত পড়ে সেগুলো কিন্তু আমি ডেলি পরিষ্কার করে থাকি। যেমন এই যে আমার মেয়ের রুমের ড্রেসিং টেবিলের এই পাশের এগুলাতে সবসময় আলগা ধুলাবালি পরে সেগুলো কিন্তু মুছে নিতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আজকে চলে এসেছি যে রান্নাঘরে, কারণ আমার সবজি ছিল না। আমার হাজব্যান্ড একটু সবজি নিয়ে এসেছে। দেখেন কি সুন্দর কচি কচি সবজি, ঢেঁড়সগুলো একদম টাটকা ছিল, বরবটি, তারপরে এগুলোকে কি বলে, যাই হোক এই যে কাঁচামরিচ, আর একটা কচি লাউ এনেছিল। আজকে আমি কাঁচামরিচটা ওয়াশ করিনি, বোটাও ফেলিনি, কারণ দেখেছি আমি একটু ধুলে রেখে মরিচের গোড়াটা পচে যায়। তো ভাবলাম যেহেতু পরিষ্কার আছে, তো আজকে আর আমি
পরিষ্কার করব না, এভাবে রেখে দেবো। রান্নার সময় শুধু পানি দিয়ে পরিষ্কার করে রান্না করলে হবে। তো যাই হোক, বাজার সদাইগুলা আমি গুছিয়ে রাখি, কারণ রান্না বান্না তো করতে হবে। মনটা খুবই খারাপ, কারণ যখন আমার বোন এসেছিল তখন কিন্তু আমার যে শরবতের যে 6টা গ্লাস ছিল, আগে থেকে আমি 2টা নিয়েছিলাম বাড়তি। তো সেই গ্লাসের মধ্যে একটা গ্লাস কিন্তু ভেঙে গিয়েছে। তো তার জন্য কিন্তু মনটা অনেক খারাপ, কারণ সেটি স্বাদকার জিনিস ভেঙে গেলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। যাই হোক, করা তো কিছু নয়, এখন যেটা চলে গেছে সেটা বলে তো আর লাভ নেই। তবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, এই আর কি। অনেক কষ্ট করে তিল করে আমি আমার সংসারের জিনিসগুলো করি। তো আমার কাছ থেকে জিনিস কিন্তু ক্ষতি খুবই কম হয়, কিন্তু যখনই কোনো কিছু ভেঙে যায় মনটা আসলে অনেক খারাপ হয়ে যায়, কারণ খুব সাবধানভাবেই আমি কিন্তু জিনিস ব্যবহার করি। তো যাই হোক, আসলে যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই, যা গেছে। তো কথা বলতে বলতে আমি রান্না বান্না করছি। এখানে আমি একটু যে ভাজি বসিয়ে দিব, সেই জন্য আমি আগে থেকে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি, সব গরম মশলা যে একটা থাকে আমি রান্নার কাজে ব্যবহার করি সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর একটু লবণও দিয়েছি। আর আদা রসুন যে মশলাটা আমি রান্নার কাজে ব্যবহার করি সেটাই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পরে যে দেখেন আমি সবজিগুলো আগে থেকে সুন্দর করে কেটে রেখে দিয়েছিলাম। এইখানে কিন্তু পটল, ঢেঁড়স, একটু চিচিঙ্গা বলে যে সেটা আছে, আলু আছে। তো সব কিছু দিয়ে বরবটি ওগুলো দিয়ে ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো একসঙ্গে ভাজি করে নিব। আর এর মধ্যে একটু বাদাম বাটাও আমি সব শেষে দিয়েছিলাম, এটা কিন্তু স্কিপ হয়ে গেছে, যেহেতু আমার বাদাম বাটা ছিল তাই একটু দিয়ে দিলাম। বাদাম কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। তো আর এখানে একটু মাংস রান্না করব। তো মাংস রান্না করতে যা দরকার, এই যে আমি দারচিনি, এলাচি, লবঙ্গ, এগুলোই, তেজপাতা, তারপর গোলমরিচ, স্টার মশলা, কালো এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে সুন্দর করে আমি তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। যাই হোক, আমার মনটাই খারাপ, কারণ আমি যখন চুলাতে রান্না করতে এসেছিলাম তখন কিন্তু গ্যাসটা ছিল না। তো এখন যে দেখছেন একদম অল্প গ্যাস নিচে দেখা যাচ্ছে, দেখেন একদম আগুন নেই বললে চলে। তো কোনো রকমভাবে আমি রান্না করে নিয়েছি, কারণ রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। ভাবছিলাম যে একবার রাইস কুকারে বসিয়ে দিব, তো আবার চুলাটা যখন আমি অন করেছি তখন দেখলাম যে না, গ্যাস এসেছে। তাই আবার ভাবলাম যে চলবে যেহেতু, তো রান্নাটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে হয়ে যাবে। তো বসিয়ে দিয়েছি। এখানে আমি কথা বলতে বলতে আদা রসুন বাটা, বাদাম বাটা, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, একটু টক দই দিয়ে দিলাম, গরম মশলা, রাঁধুনি বাটা আছে, তারপর এগুলাই আর কি, এগুলো দিয়ে সুন্দর করে শাহজিরা দিয়েছি। দিয়ে সুন্দর করে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, যেটা কিন্তু টক দইটা অনেক ভালো ছিল। আর যাই হোক, আমি আজকে রান্না করব মহিষের মাংস কিন্তু সবাই খায় না। আমার বোন এসেছিল, ওরা কিন্তু মহিষ কোরবান করে। তো যখনই আসে তখনই কিন্তু আমার জন্য মহিষের মাংসগুলো নিয়ে আসে। তো আমার বোনকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ ও কিন্তু আমাদেরকে যেমন ভালোবাসে আমি ওদেরকে অনেক ভালোবাসি। তো আসার সময় মাংস রান্না করে নিয়ে এসেছে, আবার কাঁচা মাংস এনেছে। আসলে বোন থাকলে যা হয়, মায়ের কাজটা কিন্তু বোনই করে। আমি
তো প্রত্যেকবার যাই, আমিও কিন্তু একই কাজটাই করি, রুটি বানাই, তারপর তরকারি বানিয়ে নিয়ে যাই। এবার আসলে আমি আমার শ্বশুর বাড়িতে থাকার কারণে আমি যাইতে পারি নাই, তবে আমি চেষ্টা করব যখনই যাইব কোনো না কোনো কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। যাই হোক, কথা বলতে বলতে আমি যে মোষের মাংসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। যে মোষের মাংস যেহেতু গন্ধ না হয় সেজন্য একটু তেল মশলা কিন্তু বেশি লাগে। তো আমি এখন মশলা দিয়েছি, এরপরে কিন্তু আমি বেশ খানিকটা মশলা দিয়েছিলাম। বেশ খানিক বলতে আপনার রান্নার পরিমাণ বুঝে দিতে হবে, কোনো কিছু কম হলে ভালো লাগবে না, আবার বেশি হলেও ভালো লাগবে না। এই যে দেখেন, আমি এখন কিন্তু রাঁধুনি দিচ্ছি। আমার রাঁধুনি বাটাটাও আমি একসাথে দিয়েছিলাম, আবার কিন্তু এখন গোটা রাঁধুনিটাও দিচ্ছি। রাঁধুনিটা অনেক আসলে মজার একটা জিনিস, এটা কিন্তু সব কিছুর মধ্যে খেতে দারুণ লাগে। আর যে সস, টমেটো সসটাও আমি দিয়ে দিচ্ছি। এই সস দেওয়াতে মানে এই তরকারির রান্না এমন মজা হয়েছে রে কী বলবো, খেতে কিন্তু দারুণ লেগেছে। তো আমার রান্না যারা ফলো করে রান্না করতে চান তারা চাইলে কিন্তু আমার রান্না বান্নাগুলো ফলো করে রান্না করতে পারেন। এতে করে রান্না অনেক কিন্তু খারাপ হয় না, অনেক উপকৃতই হবেন। যাই হোক, এই যে দেখেন আমার ঢ্যাঁড়স ভাজিটা অনেক সুন্দর হয়েছে। এখানে সামান্য একটু আমি চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর এই যে এখানে রান্না বান্না করতে করতে একটু টক দই দিয়ে শরবত বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছেলে মেয়েও এসেছে, আমার মেয়ে স্কুল থেকে এসেছে, তো ভাবলাম যে ওদেরকেও একটু দিই আর আমি একটু খেয়ে নিই। তো ওদেরকে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে আবার আমি রান্নাবান্না স্টার্ট করে নিচ্ছি, কারণ রান্নাবান্না করতে গেলেও কিন্তু অনেক এনার্জি লাগে। সংসারের কাজকর্ম করতে গেলে শরীরে অনেক এনার্জি চলে যায়। তো কাজের ফাঁকে ফাঁকে একটু খেলে কিন্তু ক্ষতি হয় না। ক্ষুধা লাগলে খাবেন, ক্ষুধা না লাগলে খাওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমার মাংসগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, লবণটাও দেখে। এখন আমি তরকারির যে ঝোলটা আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো আমার রান্না বান্না হয়ে এসেছে। তো এখন আমি যে গরম মশলা, আমি এই গরম মশলাগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি, সব মশলা দিয়ে বানিয়েছি। আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গরম মশলাটা রেডি করি। নিজের হাতে গরম মশলা বানালে কিন্তু আসলে অনেক ভালো হয়, খেতে কিন্তু দারুণ লাগে কেনা মশলা থেকে। আর এখানে আমি আগে একটু কাঁচামরিচ দিয়েছিলাম, এখন আমি একটু দিয়ে দিলাম। মাংসের মধ্যে ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, আমরা একটু ঝালটাই বেশি খাই, কাঁচামরিচের ঝাল। তো আমি কিন্তু মাংসের মধ্যে সামান্য একটু, যেহেতু টক দই দিয়েছি, চিনি দিয়েছিলাম, সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে। চিনি দেওয়াতে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। তো যাই হোক, আমার দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বিকেলের জন্য নাস্তা রেডি করছি, চটপটি বানিয়ে নিচ্ছি। এগুলা কিন্তু আমার আগে থেকে ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। এখন আমি সব আবার একটু হালকা হালকা সব মশলাপাতি দিয়ে আমি চটপটিটা রেডি করে নিচ্ছি। যাই হোক, ভিডিওর পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে। তো এই যে আমি চটপটি মশলাটা এখন আমি দিয়ে দিব। আমি একটু হালকা হালকা মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর অল্প একটু আদা রসুন বাটা আগে থেকে দেওয়া ছিল, তো আমি একটু দিইনি, শুধু লবণ দিয়েছি। তো সেগুলো দিয়ে ভালোভাবে আমি রান্নাটা করে নিব। আর এখন এই যে আলু আর একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিলে এই চটপটিটা ঘন হবে, আর এটা তো সবাই কম বেশি আমরা চটপটি বানাতে পারি। তো আমি যে ডিবে রেখে দিয়েছিলাম এই ছোলাগুলা, আসলে অনেক মজা লেগেছে, কারণ অনেক সময় হয় কি ফ্রিজে রাখলে মজা লাগে না, তবে এগুলো কিন্তু খেতে অনেক মজা লেগেছে। তো যাই হোক, এখন আমি ডিমটা আমি ভেঙে দিব, কারণ আমি কিন্তু প্রায় সময় ডিম সিদ্ধ করে দিই। আজকে ভাবলাম যে একটু ভেঙে দিই, সিদ্ধ করে দিলে খেয়ে দেখবেন, সিদ্ধ করে দিলে কিন্তু অনেক মজা হয়, এভাবে দিলেও মজা হয়েছিল। চটপটি, আসলে চটপটি ফুচকা এগুলোর জন্য বাচ্চারা কিন্তু অনেক পাগল।
আর বড়রাও পাগল, কারণ বড়রা এগুলো খেতে অনেক পছন্দ করে। যাই হোক, ওই পাশের চুলাতে আমি একটু বাগার দিব, তাই সেই জন্য আমি রসুন কুচি দিয়ে তারপরে সবশেষে, আপনারা জানেন কিনা আমি জানি না, তবে আমি চটপটির মধ্যে একটু সবশেষে বেশি করে রসুন দিয়ে বাগার দিয়ে দিই, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে দারুণ লাগে। আর একটু আমি সবশেষে চিলি ফ্লেক্সও দিয়ে দিব। এই যে বাগার দিয়ে দিলাম। যাই হোক, আমার ভিডিও আমি জানি না কারা কারা দেখছেন, যারা দেখছেন তারা চাইলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর না টেনে দেখবেন না, টেনে দেখলে ভিডিওর কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এই যে দেখেন আমাদের কি ফুচকা তো সরি চটপটি বানানো হয়ে গেছে, আর দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়েদের অনেক ক্ষুধা লেগে গেছে, তো ওদেরকে খেতে দিব। আমি শাওয়ারটা দিয়ে নামাজ কালাম পড়ে তারপরে ভাত খেয়ে নেব। তো ওদের দুই ভাই বোনকে আমি দিয়ে দিয়েছি। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের নিজেকে এই দুইটা আইটেম দিয়ে আমরা খাবারটা খেয়ে নেব। তো এই যে রান্নাগুলো অনেক মজা হয়েছিল, সবগুলাই রান্না। এখন বিকেলবেলা তো বাচ্চাদেরকে একটু চটপটিটা দিয়ে দিলাম, আর এই যে এখানে ফুলপিঠা ছিল সেগুলোই ভাজি করে নিয়েছি। তো এগুলো দিয়ে আমরা বিকেলের নাস্তাটা সেরে ফেলবো। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি যত্নবান হবেন। প্রতিবেশী যারা আসে তাদের প্রতি আপনারা স্নেহশীল হবেন, শ্রদ্ধাশীল হবেন, তাদেরকে ভালোবাসার চোখে দেখবেন। তো আমার জন্য দোয়া করবেন, সবার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রেখে আমি এখন বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা বিকেলের নাস্তাটা এনজয় করছি। আসসালামু আলাইকুম।